সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আমাদের অনলাইন যে পাঠ্যক্রম সেই অনলাইন পাঠ্যক্রমে ফিরে আসার চেষ্টা করছি। আমরা ইতিপূর্বে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন যুগের প্রথম পর্বের প্রথম অংশের কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা বিষয়ে উপনীত হয়েছিলাম যে দর্শন তার সূচনা লগ্ন থেকেই যে বিষয়টির উপর সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছে বা যে বিষয়টির কারণে অ্যাজ এ ডিসিপ্লিন একটা জ্ঞানকাণ্ড হিসাবে দর্শনের উন্মেষ ঘটেছে, সেই বিষয়টি হচ্ছে বিচারমূলক চিন্তা, বা যাকে আমরা রিফ্লেকটিভ থিঙ্কিং এই কথাটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং যে বিচারমূলক চিন্তার মধ্য দিয়ে দর্শন তার বিকাশের যাত্রা শুরু করেছিল, সেই জায়গাটিকে আমরা দর্শনের প্রাণ ভোমরা হিসাবে চিহ্নিত করতে চেয়েছি। এবং পৃথিবীতে জ্ঞানকাণ্ডের যে বিকাশ ঘটেছে, পরবর্তীতে বিভিন্ন ডিসিপ্লিনের যে আলোচনা হয়েছে, সেটি পরীক্ষামূলক হোক, তত্ত্বমূলক হোক, যেভাবেই হোক না কেন, সেখানে আমরা ঘুরে ফিরে যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে এই রিফ্লেকটিভ থিঙ্কিংয়ের এক ধরনের আধিপত্য। প্রশ্নটি হচ্ছে, আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, আমরা যারা এই বিষয়গুলোর পঠন পাঠনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছি, আমাদের মধ্যে এই বিচারমূলক চিন্তার ধারাটি আসলে কতটুকু গ্রথিত হতে পেরেছে, বা দর্শনের ইতিহাস পাঠ আমাদের এই বিষয়ে কতখানি উজ্জীবিত করতে পেরেছে, এটি একটি বড় ধরনের প্রশ্ন চিহ্ন হিসাবে কারো কারো চিন্তায় উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে আমি আমার গত আলোচনার মধ্য থেকেই কতগুলো প্রশ্ন, কতগুলো কোশ্চেন রাইজ করতে চাই এবং আমার ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই প্রশ্নগুলোর সমাধান বা এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করার অভ্যাসটা গড়ে তোলার দরকার। যদি আমরা সেটা করতে পারি, তাহলে দর্শনের সাথে আমাদের যে নৈকট্য কিংবা দর্শনের ছাত্রছাত্রী হিসাবে আমাদের আগামী দিনের যে অগ্রযাত্রা, সেটা অনেকখানি সুগম সহজ হবে বলে আমি অন্তত বিশ্বাস করি। প্রথমে আমি যে প্রশ্নটি তুলতে চাই সেটি হলো, আমাদের দেশের প্রচলিত কাঠামোগত দর্শন আলোচনার মধ্যে প্রায়শই পাশ্চাত্য দর্শন এবং দর্শন কথাটিকে গুলিয়ে ফেলা হয়। বিষয়টি কি খুব নিরীহ? এই ব্যাপারটা কি এমনিতেই ঘটে গেছে? যেমন দেখো, আমাদের প্রায়শই পরীক্ষাতে আসে এই পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন যুগ, প্রাচীন ও মধ্যযুগ পত্রে প্রায়শই এই প্রশ্নটি করা হয়ে থাকে দর্শনের জনকের নাম লিখে, এবং আমরাও নির্দ্বিধায় থেলিসের নাম উল্লেখ করি। এবং আমাদের মোটামুটি যে নোট বইসমূহ আছে বা আমাদের তথাকথিত যে বইগুলো, পাঠ্য বইগুলো রয়েছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যে বইগুলো, তার প্রায় প্রত্যেকটিতেই এই বিষয়টি আছে। অথচ
আমরা যদি বার্টন রাসেলের দর্শনের ইতিহাস বইটার দিকে তাকাই, তাহলে আমরা দেখব তিনি বইটার নাম লিখেছেন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এমনকি আমাদের পাঠ্য বইগুলো, বাংলা বইগুলোতেও এই পাশ্চাত্য দর্শন ইতিহাস নামেই পরিচিত। কিন্তু আমরা যখন প্রশ্ন করি, তখন আমরা প্রশ্ন করি দর্শনের জনককে। থেলিস নিঃসন্দেহে পাশ্চাত্য দর্শনের জনক, কিন্তু পাশ্চাত্য দর্শনই কি একমাত্র দর্শন? পাশ্চাত্য দর্শনের যখন উদ্ভব ঘটেছে, আমরা ওই তুরস্ক, ইতালি, গ্রিস, আমরা দেখেছি যে থেলিস জন্মেছিলেন আয়োনিয়তে, যেটা তুরস্কে, পিথাগোরাস সামোস দ্বীপে, যেটা আসলে ইতালির মধ্যে পড়ে। এছাড়া মেগোরা, এলিয়া, অ্যাথেন্স তো বটেই। অর্থাৎ এশিয়া মাইনরের একটা অংশে ইউরোপের প্রান্ত ঘেঁষে যে দর্শন চর্চাটা শুরু হয়েছিল, সেটি কালক্রমে পাশ্চাত্য দর্শনে পরিণত হয়েছে। কিন্তু সমকালীন সময়ে, অর্থাৎ থেলিস যখন দর্শন আলোচনা করছেন, তখন কি পৃথিবীর অন্যান্য জায়গাগুলোর কি অবস্থা? আমাদের পাঠ্য তালিকায় ভারতীয় দর্শন রয়েছে, এবং ভারতীয় দর্শনের আলোচনা করতে গিয়ে আমরা সাংখ্য দর্শনের কথা বলি, আমরা ন্যায় দর্শনের কথা বলি, যোগ দর্শনের কথা বলি। পার্টিকুলারলি সাংখ্য দর্শনের কথা যদি আমি বলি, সাংখ্য দর্শনের যিনি মূল সমন্বয়ক বা প্রধান ব্যক্তি হিসাবে যাকে চিহ্নিত করা হয়, মহর্ষি কপিল। কপিলের জন্ম ইতিহাস দেখলে আমরা দেখব, মোটামুটি অনুমানে প্রমাণে যতখানি আমরা জানি, কপিল জন্মেছিলেন খ্রিস্টপূর্ব 650-এ। আর আমরা ইতিপূর্বে দেখেছি থেলিসের জন্ম সময়টা কখন ছিল, খ্রিস্টপূর্ব 630 থেকে 20-এর মাঝামাঝি। তাহলে অন্তত সময়গত দিক থেকে কপিল থেলিসের চেয়ে কিছু পূর্বে পৃথিবীতে এসেছিল। এবং ভারতের এই দর্শন, সাংখ্য দর্শন, তাকে কোনো অর্থেই আমরা পাশ্চাত্য প্রবাহবাদী দর্শন হিসাবে নিশ্চয়ই চিহ্নিত করতে পারব না। তাহলে সেটি কি দর্শন নয়? সুতরাং থেলিস যদি দর্শনের জনক হন, পাশ্চাত্য দর্শন যদি একমাত্র দর্শন হয়, আমি ভারতীয় দর্শনের কথা বললাম, ঠিক একইভাবে চীনের কথা বলা যায়, কনফুসিয়াসের কথা বলা যায়, এবং এখানেও তো নানা ধরনের দর্শন চিন্তার উদ্ভব ঘটেছিল। এবং এই চিন্তা কোনটি কতখানি যুক্তিসঙ্গত, কোনটি কতখানি বিচারমূলক, কোনটি কতখানি বিকশিত হয়েছিল, এইসব প্রশ্নের নানাবিধ উত্তর, নানাবিধ প্রশ্ন তোলা যেতেই পারে। কিন্তু নিঃসন্দেহে পাশ্চাত্য দর্শনের অধীন পৃথিবীর সকল দর্শন, এই যে ধারণাটি, এই ধারণাটি কি যুক্তিসঙ্গত? আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, এই প্রশ্নটি উত্থাপনের সময় কিন্তু আমাদের এসে গেছে, এবং এই প্রশ্নটি আমাদের উত্থাপন করা দরকার। তাহলেই রিফ্লেকটিভ থিঙ্কিং বা বিচারমূলক চিন্তার যে কথা বলছিলাম, সেই চিন্তার অনুশীলনের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বিষয়বস্তুর মধ্যেই জায়গা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা কেউ কি প্রশ্ন তুলেছি, ডেমোক্রিটাস, আমি গত দিনের আলোচনায় যার নামও উল্লেখ করি না, এই ডেমোক্রিটাস, তার সময়কালটা যদি আমরা দেখি, ডেমোক্রিটাসের সময়কালটি হচ্ছে খ্রিস্টপূর্ব 450 থেকে, খ্রিস্টপূর্ব 490 থেকে 320, 490 থেকে 320। এই যে সময়কালটার কথা যদি আমরা এখানে দেখি, যে অথবা আরও যদি বিতর্ক এড়ানোর জন্য আমরা বলি যে 460ও যদি আমরা বলি, যে 460 থেকে শুরু করে, এটাই যথাযথ হওয়া উচিত। খ্রিস্টপূর্ব 460-এ তিনি জন্ম নিয়েছিলেন, এবং মোটামুটি 370 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই হচ্ছে তার টাইম স্প্যান, 460 খ্রিস্টপূর্বাব্দ থেকে 370 খ্রিস্টপূর্বাব্দ। আর সক্রেটিসের সময়কালটা ছিল
খ্রিস্টপূর্ব 370 থেকে 400 খ্রিস্টপূর্ব 470 থেকে 399 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে ডেমোক্রিটাস এবং সক্রেটিস, সময়ের দিক থেকে সক্রেটিস তো পূর্বগামী। সক্রেটিসের মৃত্যুর পরেও প্রায় 20 বছর ডেমোক্রিটাস জীবিত ছিলেন, অথচ ডেমোক্রিটাসকে আমরা সক্রেটিস পূর্ব যুগের দার্শনিক হিসাবে চিহ্নিত করছে, এবং আমি অন্তত মনে করি এটা যথাযথভাবেই চিহ্নিত করা হচ্ছে। কিন্তু এই প্রশ্নটি তো আমাদের মধ্যে আসা দরকার, ওয়াই সক্রেটিসের সমকালীন এবং সক্রেটিসের মৃত্যুর পরেও জীবিত থাকা সত্ত্বেও আমরা সক্রেটিস যুগের দার্শনিক না বলে ডেমোক্রিটাসকে কেন সক্রেটিস পূর্ব যুগের দার্শনিক বলছি? এই প্রশ্নটি আমাদের মধ্যে থাকা দরকার। এই প্রশ্নটি খুঁজতে গেলেই আমরা তখন সক্রেটিস পূর্ব যুগের দর্শনের যে মৌল বৈশিষ্ট্য, সেইটা যে শুধু সময়ের ব্যাপার না, দর্শনের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, নিজস্ব একটা চেহারা থাকে, এবং সেই অনুযায়ী যে কালবিন্যাসের মধ্যে বা আমরা যে যুগ বিন্যাসগুলো পড়েছি তার মধ্যে যে তার একটি প্রভাব রয়েছে, সেই জায়গাটি হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। এইভাবে আমরা যদি দেখি যে আমরা প্রশ্নবিহীনভাবে যে দর্শন চর্চা করছি, আমি দর্শন চর্চা বলতে বোঝাতে চাচ্ছি আমাদের কলেজগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা কেন্দ্রিক, প্রশ্ন উত্তর কেন্দ্রিক যে দার্শনিক দর্শন আলোচনাগুলো আমাদের মধ্যে হচ্ছে, এটি কি আসলে আমাদের মধ্যে এই রিফ্লেকটিভ থিঙ্কিং বা বিচারমূলক প্রশ্ন জাগানোর জায়গাটিতে কাজ করছে? এই বিষয়টি যদি দর্শনের ছাত্রছাত্রীদের মধ্যে জাগরুক করা না যায়, তাহলে দর্শন পঠন পাঠন তার যে মূল উদ্দেশ্য, আমার নিজের ধারণা সেই উদ্দেশ্য থেকে আমরা অনেকখানি ছিটকে যাব, অনেকখানি দূরে চলে যাব, এবং আমরা যথারীতি প্রশ্নের উত্তর মুখস্থ করব এবং যা আছে হুবহু সেই বিষয়গুলোই আবার ওখানে পুনরুৎপাদন করব, পুনরায় সেটাকে ব্যবহার করব, কিন্তু দার্শনিক আলোচনা বা দর্শন চর্চাটা ওইভাবে আমাদের মধ্যে বিকশিত হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বা এই প্রশ্নটিকে কেন্দ্র করে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষার্থী, তাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, আমাদের চিন্তার একটা ওপেননেস এবং একটা কারেজিয়াস, একটা সাহসী, স্বাধীন, স্বতন্ত্র যে জায়গা, সেই জায়গাটি দাঁড় করানো দরকার, প্রশ্ন করা দরকার। এবং প্রশ্ন ভুল হতে পারে, প্রশ্ন, সব প্রশ্ন যে সঠিক হবে, আমার বক্তব্যই যে একমাত্র বক্তব্য হবে, নট নেসেসারি। কিন্তু বিনা বিচারে কোনো কিছুকে গ্রহণ বা বর্জন না করে সেই বিষয়ের সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা করা, আমাদের ভারতীয় দর্শনে যাকে বলা হয় অনুধ্যানমূলক চিন্তা, এই গভীর চিন্তার মধ্য দিয়ে কোনো জিনিসকে জানা, আমরা ভারতীয় দার্শনিকেরা এইভাবেই দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, বা দর্শনকে বলা হয়েছে দর্শন হচ্ছে গভীর অনুধ্যান বা গভীর চিন্তা ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাটি যদি আমরা বলি, আবার পাশ্চাত্য দার্শনিকেরা দর্শনকে মোটামুটি ব্যাখ্যা দিতে যে কথাটি বলেছেন, সেটা হচ্ছে দর্শন কি? জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি ভালোবাসা। এই জ্ঞানের প্রতি ভালোবাসাটা কি? জ্ঞানের প্রতি ভালোবাসা কি মুখস্থ করা? জ্ঞানের প্রতি ভালোবাসা কি বিনা বিচারে যে কোনো অথরিটি, যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো ব্যক্তি বা পূর্বসূরি তার যে কোনো বক্তব্যকে মাথা পেতে নাও? না। জ্ঞানের প্রতি ভালোবাসা কথাটির মানেই হচ্ছে ওই বিষয়টিকে গভীরভাবে অনুধ্যান করে বিভিন্ন দিক থেকে তাকে যাচাই বাছাই করে প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের জবাব অনুসন্ধান করার যে প্রবণতা, সেই কাজটি যদি দর্শনের ছাত্রছাত্রীর মধ্যে না থাকে, তাহলে দর্শনের ইতিহাস পাঠ করে আমরা আসলে সত্যিকার অর্থে দর্শনের ইতিহাসের কাছে যেতে পারব না।
এবং এটা আমরা একটু খোলা চোখ দিয়ে দেখলেই দেখতে পাই। থেলিস থেকে আমরা অ্যানাক্সোগোরাস পর্যন্ত যে আলোচনা করেছিলাম, এটা ঠিক আলোচনা বলা চলে না, আসলে আমি একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছি পাশ্চাত্য দর্শন ইতিহাসের, এবং তারপরে সেই কাঠামোর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, যে বিশেষ ব্যক্তিগুলো আছে, যে বিশেষ মতবাদগুলো আছে, সেগুলোর পরবর্তীতে আমরা আরও পর্যাপ্ত পর্যালোচনা বা বিশ্লেষণমূলক আলোচনা সে জায়গায় আমরা যাব। এবং এটি তো দুই একটা অনলাইন ক্লাসের মধ্য দিয়ে সম্ভব না, সেটি হয়তো এই নিজেরাই যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যদি তোমাদের কাছে যে বই আছে সেই বইগুলোকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু কালো কালি দিয়ে অথবা প্রিন্টিং ডকুমেন্ট হলেই সেটি প্রশ্নবিহীনভাবে গ্রহণ করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজস্ব চিন্তা দিয়ে প্রত্যেকটি বিষয়কে আমরা বলি বুঝে পড়া। এই বুঝে পড়া মানে কি? এই বুঝে পড়া মানেই হচ্ছে ওই বিষয়টাকে গভীরভাবে অনুধাবন করে আমার মধ্যে যদি ওই বিষয়ে কোনো দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়, সেই প্রশ্নের সমাধানের চেষ্টা করার মধ্য দিয়ে বিষয়টাকে হৃদয়, বিষয়টাকে ব্যবহার উপযোগী করা, এই কাজটি করা জরুরি বলে দর্শনের ইতিহাস পঠনের ক্ষেত্রে বিশেষ করে আমরা এখানে অবশ্য খুব সতর্কতার সাথে আর একটা বিষয় মনে করা দরকার। আমাদের অনেকের ধারণা যে হিস্ট্রি ইজ এ লিনিয়ার এক্সপ্রেশন, লিনিয়ার প্রসেস, যে ইতিহাস হচ্ছে একটা সরল রৈখিক বিবরণ। না, হিস্ট্রি ইটসেলফ, ইতিহাস নিজেই, এইটি হচ্ছে বহু বিচিত্র দৃষ্টিভঙ্গি, বহু, আমরা এইভাবে বলতে পারি যে মাল্টিফোল্ডেড একটা ফেনোমেনা। মানে ইতিহাসের মধ্যে একই ঘটনা, তার যখন ইতিহাস রচনা করা হয়, যিনি ইতিহাসটি রচনা করেন, যে সময়ে তিনি রচনা করেন, তিনি যে দৃষ্টিভঙ্গিটি গ্রহণ করেন, তিনি যে নিজস্ব জীবন যাপনের মধ্যে থাকেন, এই সব কিছু তার ইতিহাস রচনার ক্ষেত্রেও খানিকটা প্রভাব বিস্তার করে। আমি একটা সহজ উদাহরণ যদি দিই, 1947 পাক ভারত উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এখন এই ঘটনায় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলবো যে ব্রিটিশ বিতরণের মধ্য দিয়ে বা উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারত পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশিত হয়েছে। নিঃসন্দেহে ঘটনাটি ঐতিহাসিক সত্য, কিন্তু আমরা যদি এই 47-এর বাঙালিদের কথা চিন্তা করি, যারা 47-এর দেশ বিভাগের মধ্য দিয়ে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার অর্জন করেছিলেন, সেই মানুষটির কাছে 47 সালটির যে ব্যাখ্যা, আর একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের কাছে 47-এর যে ব্যাখ্যা, এটা কি এক হবে? ঘটনা তো একই। ঠিক এইভাবে ইতিহাসের যে কোনো কাল পর্বে কে ব্যাখ্যা করছেন, কোথায় দাঁড়িয়ে ব্যাখ্যা করছেন, কি উদ্দেশ্যে ব্যাখ্যা করছেন, এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে আমরা যদি ইতিহাসকে একটি একরৈখিক সরল ঘটনা হিসাবে ধরে নেই এবং ইতিহাসে একজন ঐতিহাসিক যে বিবরণ দিয়েছেন সেই বিবরণ হচ্ছে একেবারে কোনো ধরনের পরিবর্তন তার হবে না, সেইটা ইন টোটো অনুসরণ করাটাই হচ্ছে ইতিহাস পঠন পাঠন, এটা যদি আমরা মনে করি তাহলে ইতিহাসের ক্ষেত্রে সুবিচার করা হবে বলে একজন দর্শনের ছাত্র হিসাবে আমার অন্তত মনে হয় না। সুতরাং ইতিহাস যখন আমরা আলোচনা করব, ইতিহাসের সাথে যখন আমরা সম্পৃক্ত হব, তখন আমাদের চিন্তার মধ্যে যেন এই ওপেননেসটা কাজ করবে, আমাদের চিন্তার মধ্যে যেন এই খোলা জায়গাটি থাকে, যে আমার যদি কোনো প্রশ্ন উদ্রেক করে সেই প্রশ্নটি আমি করব এবং তার জবাব খোঁজার চেষ্টা আমি করব। তাতে কোনো প্রতিযশা ঐতিহাসিকের কোনো মতবাদ
আর যদি আমার কাছে অবসলেট মনে হয়, হতেই পারে। এই যে জায়গা থেকে ইতিহাসকে দেখা, এই শিক্ষাটাও কিন্তু দর্শন আমাদেরকে দিয়ে থাকে। সুতরাং দর্শন পড়া মানেই হচ্ছে কতগুলো নাম, কতগুলো মতবাদ, কতগুলো প্রত্যয়, কতগুলো ধারণা মুখস্থ করা। অন্তত দর্শনের ইতিহাস সেই শিক্ষা আমাদেরকে দেয় না। যাই হোক, আমি ফিরে আসি যে আমরা কালকে যে জায়গা পর্যন্ত, গত আলোচনায় যেখান পর্যন্ত এসেছিলাম, অ্যানাক্সোগোরাসের নাউস তত্ত্ব পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। এবং এরপরেই আমরা দেখলাম যে প্রাচীন পাশ্চাত্য ইতিহাসে একটা নতুন ঢেউ, একটা নতুন ঘটনার উন্মেষ আমরা হতে দেখলাম। আমরা বলেছিলাম যে ওই পর্যন্ত দর্শনের মূল আলোচনার কেন্দ্রে ছিল প্রকৃতি, কিন্তু এরপরই একদল চিন্তাবিদ, একদল দার্শনিক যারা বেরিয়ে আসলেন, যাদের মধ্যে প্রোটাগোরাস, হিপ্পিয়াস, প্রোডিকাস, জর্জিয়াস সহ আরও অনেকেই ছিলেন। এ গ্রুপ অফ ফিলোসফার বলবো, টিচার বলবো, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, সেটা আমরা পরবর্তীতে যাব। এই একদল মানুষ, তারা নতুন একটা চিন্তা নিয়ে চলে আসলেন। তারা যে জায়গাটিতে আসলেন, এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম নলেজ ফর নলেজ সেক, জানার জন্যে জ্ঞান, জানতে হবে। তারা বললেন নলেজ ফর হুম, জ্ঞানটা কার জন্য, কি হবে জ্ঞান দিয়ে, কি হবে? খুব বাস্তববাদী একটি প্রশ্ন, শুনতে খুব ভালো লাগে। যে জ্ঞান তো বুঝলাম, সেটা প্রকৃতি হোক বা যার হোক, কিন্তু কার জন্য? সফিস্ট, এই গ্রুপটাকে আমরা নাম দিয়েছি সফিস্ট। ইতিহাস এইভাবেই ব্যাখ্যা করা হয়। এবং এই সফিস্ট শব্দটি আসলে ঠিক কী বোঝায়, এ নিয়ে বেশ অনেক রকম বিতর্ক আছে। শাব্দিক অর্থে সফিস্ট মানে জ্ঞানী। সফিস্ট শব্দটি একেবারে ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা বের করি, সেটা হবে জ্ঞানী। কিন্তু আমরা দর্শনের ইতিহাসে দেখেছি এদেরকে কেউ পুরো তার্কিক বলেছেন, এদেরকে অনেকেই পূত পবিত্র জ্ঞান রাজ্যে এক ধরনের অচ্ছুত, এই ধরনের আলোচনাও দর্শনের ইতিহাসে কিছু কিছু দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে একটা ওয়েব, একটা ঢেউ তারা চিন্তার রাজ্যে নিয়ে আসলেন, যে জ্ঞান লইয়া আমি কি করি, জ্ঞান আমার কোন কাজে লাগে। তো এই প্রশ্নের উত্তর দিতে যে তারা তখন যে জায়গাটিতে এসে দাঁড়ালেন, যে সকল জ্ঞানের কেন্দ্রে রয়েছে মানুষ এবং তার প্রয়োজন। যে জ্ঞান আমার কাজে লাগে, যে জ্ঞান আমাকে কোনো কিছু দেয় না, আরও আমরা যদি রাফলি বলি তাহলে বলি যে জ্ঞান আমাকে কিছু দেয় না, সেই জ্ঞান আমার, যে জ্ঞান আমার কাজে লাগে না, সেই জ্ঞান দিয়ে আমি কী করব? আসলে এই সময়টিতে আমাদের বুঝতে হবে ইতিহাসের ওই পটভূমিকাটা আমাদের একটু জানা দরকার। সফিস্টরা যখন আবির্ভূত হচ্ছেন, তখন মোটামুটি গ্রিস এবং আশেপাশের নগর রাষ্ট্রগুলোতে কৃতদাস প্রথা ভিত্তিক একটি সমাজ কাঠামো খুব পোক্ত হয়ে জেগে বসেছে। এবং এখানে যারা মুক্ত মানুষ, যারা অভিজাত, তারা প্রায় কেউই কায়িক শ্রম তাদের করার দরকার হচ্ছে। মূল শ্রমটা যারা করছেন, কায়িক শ্রমটা করছেন কৃতদাসীরা। আর ওই মানুষগুলো কি করবে? তাদের তো লেজার, অবসর। এই অবসরে সবাই তো ভোগ বিলাসে মত্ত হবে না, বা শুধুমাত্র ফিজিক্যাল বা শারীরিক বিলাস সবাইকে তৃপ্তও করবে না। ফলে কিছু মানুষ তারা এই রকম একটি জায়গায়, এই চিন্তাগত কিংবা বলা যায় এক ধরনের উচ্চতর কর্তৃত্ব, এই বিষয়ের দিকে তারা ঝুঁকেছিল। এবং এই বাস্তব কারণেই সফিস্টরা তখন জ্ঞানের ফেরিওয়ালা হিসাবে সামনে চলে আসে। তারা দেখালেন যে সমাজে যদি প্রতিষ্ঠা পেতে হয়,
তাহলে কি দরকার হবে? ভালো বক্তৃতা করতে পারলে সে সমাজে প্রতিষ্ঠা পেতে পারে, যার ভাষা জ্ঞান ভালো, সেন্ট্যাক্স, রিটোরিক এবং এই ধরনের অরাটরি, এই বিষয়গুলো তখন অ্যাথেন্সে সামাজিক প্রাধান্য নির্ধারণের অন্যতম নিয়ামক হিসাবে কাজ করছে। এবং সফিস্টরা দাবি করলেন যে এগুলো শিক্ষা দেওয়া সম্ভব, এগুলো শেখানো যায়, এবং যে যত ভালো এই বিষয়গুলো শিখতে পারবে সমাজে সে তত উচ্চ স্তরে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকবে, অর্থাৎ তার জীবনে সুবিধা হবে। সুতরাং কোনটি জ্ঞান? সফিস্টরা এই প্রশ্নের উত্তরে বললেন, জ্ঞান হচ্ছে তাই যা আমার কাজে লাগে। বা তাহলে ভালো কি, বা নীতি কি, নৈতিকতা কি, সঠিকতা কি, এই প্রশ্নগুলোও পাল্টে গেল। সফিস্টরা এসে বললেন হোয়াট ইজ রাইট। যদি আমরা সফিস্টদের আলোচনা থেকে যাই তাহলে যে জিসটা আমরা পাবো যে হোয়াট ইজ রাইট, দ্যাট ইজ রাইট হোয়াট এভার ইজ প্রফিটেবল ফর, যা আমার জন্যে সুবিধাজনক সেটাই আমার জন্যে সঠিক। কারণ যা আমাকে সুবিধা দেয় না সে সঠিক হলে আমার লাভটা কি? যদিও সফিস্টরা আমি যে ভাষাটি ব্যবহার করছি এই ভাষাটি ব্যবহার করেননি, তারা আরও চমৎকারভাবে যে ভাষাটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে সব কিছুর পরিমাপক, স্ট্যান্ডার্ড কে মানুষ। আমরা ইংরেজিতে যে কথাটা শুনে থাকি, পড়ে থাকি, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, সব কিছুর মানদণ্ড হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষের কাছে যা গ্রহণযোগ্য তার মূল্য আছে, সেটা ভালো। মানুষের কাছে যা গ্রহণযোগ্য না সেটা ভালো না। কথাটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু এর মধ্যে একটা ফাঁকি আছে। এখানেও একটা প্রশ্ন করা দরকার। এই যে সফিস্টদের ম্যান হু ইজ দ্য মেজার অফ অল থিংস, এই ম্যান কে বা কারা? ওই সমাজের কৃতদাসরা কি এই মানুষের মধ্যে পড়ছিল? আমরা একটু প্রশ্নটি নিয়ে নাড়াচাড়া করি। মূলত এই যে মানদণ্ড, যে মানুষ যে মানদণ্ড, মানুষ যে আদর্শ, সেই মানুষ কারা? সেই মানুষ হচ্ছে সমাজের ক্ষমতা কেন্দ্রে যারা রয়েছে, অর্থাৎ সমাজের নিয়ন্ত্রক শ্রেণী, যাকে সঠিক মনে করবে, যাকে ন্যায় মনে করবে, সেইটাই সঠিক হবে, সেইটাই ন্যায় হবে। এবং যে তুলনামূলকভাবে শক্তিমান, সেটা তো শারীরিক শক্তি না, সেটা তার বুদ্ধিবৃত্তিক শক্তি হতে পারে, জ্ঞানতাত্ত্বিক শক্তি হতে পারে, যেদিক থেকেই হোক, যে ডমিনেট করতে পারবে সোসাইটিকে, সমাজকে, রাষ্ট্রকে, যে এই ডমিনেশন পাওয়ার যার যত বেশি থাকবে সেই হবে তত বেশি স্ট্যান্ডার্ড, যে কোনো কিছুর পরিমাপক। এখন এই ক্ষেত্রে একটি সমাজে তো আর একজন মাত্র মানুষ থাকে না, কম বেশি শক্তি, সামর্থ্য, ক্ষমতা নিয়ে এক গ্রুপ অফ পিপল থাকে। সফিস্টরা এই গ্রুপের বা সমষ্টির কোনো ব্যাখ্যা কিন্তু দিতে পারলেন না। ফলে তাদের এই পরিমাপকটা হয়ে গেল ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি মানুষ কেন্দ্রিক হয়ে গেল। এবং এই ব্যক্তি মানুষ, বিচ্ছিন্ন মানুষ, এই মানুষগুলো যখন আমরা বিবেচনায় আনব, তখন আমি আগে যে কথা বলছিলাম, সমাজে সবচেয়ে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি যে আছে, সবচেয়ে ক্ষমতাশালী যে আছে, তার কাছে যেটি সত্য, তার কাছে যেটি ন্যায়, তার কাছে যেটি সঠিক, তার কাছে যেটি জ্ঞান বলে মনে হবে, সেটাই হচ্ছে জ্ঞান হিসেবে বিবেচিত। এবং সফিস্টদের এই যে দার্শনিক যে অবস্থান, এই অবস্থান একদিকে বাস্তব ভিত্তিক জ্ঞান কাঠামো, জীবন ভিত্তিক জ্ঞান কাঠামোকে যেমন সামনে এগিয়ে নিয়ে আসলো, আর একদিকে শাশ্বত, চিরন্তন সততা, ন্যায়বোধ, মানবিকতা, দুর্বলের প্রতি মহানুভবতা, এই যে এক ধরনের প্রচলিত যে ধ্যান ধারণাগুলো সমাজের মধ্যে ছিল, তার অনেক কিছুই
সফিস্টদের হাতে তছনছ হয়ে গেল, প্রশ্ন সাপেক্ষ হয়ে গেল, ভেঙে গেল। এবং সফিস্টরা যে জ্ঞানের আলোচনাটা শুরু করলেন, এবং সেখানে আরেকটি ব্যাপার তারা ঘটালেন, ইতিপূর্বে অন্তত দর্শনের ইতিহাসে, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে যে বিষয়টি ঘটেনি। সক্রেটিসরাই প্রথম জ্ঞানের বিনিময়ে সুবিধা গ্রহণ। আমরা কেউ কেউ ব্যাখ্যা করেছেন অর্থের বিনিময়ে জ্ঞান প্রদান করা। আজকে আমার সারা পৃথিবীতে যেটা খুব গ্রহণযোগ্য একটি ব্যবস্থা হিসাবে স্বীকৃত, যে জ্ঞান বিতরণকারী, জ্ঞান বিতরণের বিনিময়ে কিছু সুবিধা সে যারা জ্ঞান গ্রহণ করবে তাদের কাছ থেকে নেবে, এবং এটা বৈধ। এই কাজটি বা এই যাত্রাটি শুরু করেছিল সফিস্টরা। কারণ সফিস্টের যুক্তিটা খানিকটা এরকম ছিল যে আমি তোমাকে যে জ্ঞানটি প্রদান করছি বা তোমাকে যে জ্ঞানটি শিক্ষা দিচ্ছি, তার বিনিময়ে তুমি তোমার জীবনে অনেক বেশি সুবিধা অর্জন করতে পারবে, এবং সেই কারণে আমাকে তোমার তার কিছু অংশ দিতে হবে। এই জায়গায় এসে মোটামুটি সফিস্ট চিন্তকরা, তারা, আমি এক পর্যায়ে বলছিলাম জ্ঞানের ফেরিওয়ালা, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অভিজাত পরিবারের যারা কিশোর যুবক, এদের তারা জ্ঞান বিতরণ করার চেষ্টা করতেন। এবং এই জায়গাটিতে যেহেতু সফিস্টর একজন ছিলেন না, ফলে তাদের শ্রেষ্ঠত্বর ব্যাপারটি সামনে চলে আসে। সুতরাং সফিস্ট এক ধরনের যুক্তি প্রক্রিয়া, এক ধরনের বিতর্ক প্রক্রিয়া, এটিও কিন্তু তারা জ্ঞান বিতরণের সাথে সাথে সমাজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, যে আমি যে জ্ঞানটি দিচ্ছি এটি যে তোমার জন্য অধিকতর গ্রহণযোগ্য, এটি যে তোমাকে আরও বেশি বিকশিত করতে পারবে, সেটি যদি তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে আমার জ্ঞান তো বিক্রি হবে। সুতরাং এই সফিস্ট দার্শনিকেরা বা সফিস্ট চিন্তাবিদেরা, তারা এক ধরনের জীবন ঘনিষ্ঠ, এক ধরনের প্রয়োজনমুখী যে দর্শন, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করলেন। পাশাপাশি সমাজে সাধারণ সত্যটিকে তারা ভেঙে দিলেন। এইখানে এসে দর্শনের মধ্যে কিন্তু আর একটা নতুন ধরনের অবস্থা তৈরি। আমরা দেখব যে পরবর্তীতে যখন আমরা সক্রেটিসকে যদি আলোচনা করতে যাই, তাহলে সক্রেটিসের সামনে যে প্রশ্নটা খুব বড় হয়ে এসেছিল আমরা দেখতে পাবো, এবং দীর্ঘদিন ধরে এরপরে এই সাধারণ এবং বিশেষ, ব্যক্তি এবং সমষ্টি, এদের মধ্যে তুলনামূলক গুরুত্ব এবং এদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বান্দ্বিক প্রশ্নটিকে প্রথমবারের মতো